সুপ্রিয় শিক্ষার্থীরা, মেকানিক্স অ্যান্ড প্রপার্টিস অফ ম্যাটার ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি লাবণী সাহা, প্রভাষক পদার্থবিজ্ঞান, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আজ আমরা যে অধ্যায়টা পড়ব তোমরা এটা জানো। আমি শুরু করেছিলাম তোমাদের সাথে যে অধ্যায়টা, সেটার নাম ছিল হচ্ছে তোমার ফ্লুইড ডাইনামিক্স অ্যান্ড ভিসকোসিটি। তো আজকে আমাদের তো ভিসকোসিটি মোটামুটি শেষ হয়ে গেছে। আজ আমরা তাই ফ্লুইড ডাইনামিক্স বা প্রবাহী গতিবিদ্যা এটা আমরা পড়ব। এবং প্রবাহী গতিবিদ্যারও কিছু বেশ কিছু আমরা পড়িয়ে ফেলেছি আমি তোমাদের। আম, এখন হচ্ছে এই প্রবাহী বলবিদ্যার আরেকটা অংশ। তোমরা জানো যে প্রবাহী বলবিদ্যা মানে হচ্ছে প্রবাহ নিয়ে যে ডাইনামিক্সটা। হ্যাঁ, তো এটাই হচ্ছে প্রবাহী বলবিদ্যা। তো আজকে দেখো আমরা কি পড়াবো। আজকে আমরা পড়াবো হচ্ছে, আজকের বিষয় হচ্ছে তরলের নির্গমন বেগ। বুঝতে পেরেছো তো? তরলের নির্গমন বেগ, যেটা হচ্ছে টর্সিলির সূত্র বা টর্সিলিস থিওরাম যেটাকে বলে। তরলের নির্গমন বেগ প্রবাহের তরল প্রবাহের নির্গমন বেগের উপরে টর্সিল একটা উপপাদ্য আছে যেটাকে বলে টর্সিলির উপপাদ্য। আর ছবিটাতে দেখো, ছবিটাতে টরিসিলিস লটা কেমন হবে সেটা একটু দেখানো হয়েছে। হ্যাঁ, এখানে ওয়াটার ট্যাঙ্ক দেওয়া আছে, তারপরে হচ্ছে ওয়াটার ফলিং ফ্রম রিজার্ভার, এবং প্রত্যেকটা ব্যাপার থেকে তোমার হচ্ছে কি পানি নিচের দিকে পড়ছে। হ্যাঁ, তো পানি যখন নিচের দিকে পড়ছে তার মানে কি পানির নির্গমন হচ্ছে। তো এই নির্গমন বেগটা নির্ণয় করতে হবে। আজকে আমরা এই নির্গমন বেগটা নির্ণয় করব, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আমরা এটা শুরু করি। টরিসেলিস থিওরাম। তরল পূর্ণ একটি পাত্রের গায়ে, দেখো এখানে বাংলায় লেখা আছে, তোমরা নিজেরা পড়তে পারবে। তরল পূর্ণ একটি পাত্রের গায়ে কোনো স্থানে ছিদ্র করা হলে, ওই যে আমি কিছুক্ষণ আগে তোমাদের যে ছবিটা দেখালাম, ওই ছবিতে কিন্তু দেখো একটা তরলপূর্ণ পাত্র ছিল, তার গায়ে ছিদ্র করা ছিল। ছিদ্রপথে তরলের বেগ মুক্ত তল হতে ছিদ্র পর্যন্ত কোনো বস্তু অভিকর্ষ বলে যে বেগ প্রাপ্ত হয় তার সমান। একেই বলে টরিসিলির সূত্র বা টরিসিলিস থিওরাম বলে এটাকে। কি থাকে, ওই তোমরা মনে করো যে একটা পাত্রের মধ্যে পানি নিলে, পানি নিয়ে ওটার গায়ে কিছু ছিদ্র করলে, এবার ওই ছিদ্র দিয়ে কি পানি নিচের দিকে পড়বে। হুম
পানির তল থেকে, পানি যে তল পর্যন্ত পানি তুমি পূর্ণ করছো, ওই তল হতে ছিদ্র পর্যন্ত, নিচ থেকে পানি যেখানে, তো ওই তুমি যে পাত্রে পানিটা নিয়েছো, ছবিটা তোমরা একবার দেখো, আগের যে ছবিটা। হ্যাঁ, দেখো এখানে, এখানে দেখো, ওই এখানে তোমার হচ্ছে ছিদ্র হচ্ছে, এখানে কোনটা কোনটা আছে, V1, V2 আছে, V3, V4 আছে, V4 নিচ দিকে আছে। এখন পানির তল থেকে তোমার হচ্ছে ওই যে ছিদ্রটা, ছিদ্রের যে একটা কিন্তু উচ্চতা আছে, হ্যাঁ, পানির তল থেকে। তো এটাই বলেছি যে তল হতে ছিদ্র পর্যন্ত কোনো বস্তু অভিকর্ষ বলে যে বেগপ্রাপ্ত হয় তার সমান। হ্যাঁ, এটা যে তুমি শুধু পানি হতে হবে তা না, অন্য যে কোনো বস্তুই হতে পারে, আমি তোমাদের পানি বলছিলাম। তো পানি তো হবেই, এবং এরকম অন্য যে কোনো তরল বস্তুই হবে। এই চিত্রটা দেখো, আগের চিত্রটা আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য নিয়েছি, আর এটা আমাদের আজকে কাজে লাগবে, ইকুয়েশন নির্ণয় করার জন্য কাজে লাগবে। দেখো, ABCD, এটা একটা পাত্র, এর হচ্ছে তরল তল থেকে কি হচ্ছে, H1 দূরত্ব হচ্ছে এটা, আর ছিদ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে H2। হ্যাঁ, নিচ থেকে মানে সিডি থেকে তরলের উপরিতল পর্যন্ত দূরত্ব হচ্ছে H1, আর হচ্ছে সিডি থেকে যেখানে ছিদ্র করা হয়েছে মানে ও বিন্দু পর্যন্ত, ওইখানে হচ্ছে দূরত্ব হচ্ছে H2। হ্যাঁ, এবার দেখো, তো এইমাত্র তোমাদের আমি যে চিত্রটা দেখালাম ওটাতে ছিল ABCD, একটি পাত্র অঙ্কন করা হয়েছিল, এবং পাত্রের গায়ে, পাত্রের ডান পাশে একটি ছিদ্র করা হয়েছিল, ছিদ্রটা কি ছিল, ও। মনে করি পাত্রটি তরলে পূর্ণ করলে V2 বেগে তরল ছিদ্র দিয়ে বের হয়ে আসবে। কোন ছিদ্র দিয়ে বের হয়ে আসবে? ওই ছিদ্র যে ও ছিদ্র করা আছে ওই ছিদ্রপথে বের হয়ে আসবে। যেহেতু ছিদ্রটি খুবই সরু, তাই তরলের উপরিতলের গতি শূন্য ধরা হয়। হ্যাঁ, ছিদ্রটা শূন্য, ছিদ্রটা হচ্ছে তোমার খুবই সরু, সেজন্য উপরিতল যে H1 উচ্চতায় যে উপরিতলটা ছিল তরলের, ওর গতি হলো কি শূন্য ধরা হয়। তরলের পৃষ্ঠ থেকে ছিদ্র পর্যন্ত একটি তরল প্রবাহ কল্পনা করে। তরলের পৃষ্ঠ থেকে ছিদ্র পর্যন্ত একটি তরল প্রবাহ কল্পনা করে। এটা খুবই সোজা, ছবিটা দেখবা আর মিলাবে, ছবিটা দেখে মিলালে দেখবে যে এটা এমন কিছু না, খুবই সহজ একটি ইকুয়েশন আজকে তোমাদের পড়াচ্ছি। তোমরা এটা খাতায় লিখে ফেলবে সঙ্গে সঙ্গেই। পাত্রের তলা থেকে তরলের পৃষ্ঠের উচ্চতা H1, পাত্রের তলা থেকে তরল পৃষ্ঠের উপরিতলের উচ্চতা হচ্ছে H1, এবং পাত্রের তলা থেকে ছিদ্র পর্যন্ত উচ্চতা হচ্ছে H2। আচ্ছা, তরলের উপরের মুক্ত তল স্থির থাকায়, এইমাত্র আমরা কিন্তু বলে আসলাম যে উপরে যেহেতু ছিদ্রটা অনেক সরু, তাই উপরের তলের বেগটাকে শূন্য ধরেছি। তাহলে আমরা এখন লিখতে পারি যেহেতু তলের উপরে তলের মুক্ত তল, যেটা উপরে তল ওটার স্থির আছে, তাই V1 ইকুয়াল 0, বেগটা কি আছে 0। বায়ুমণ্ডলের চাপ মুক্তপৃষ্ঠ ও ছিদ্র পথে, হুম, মুক্ত পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ P1 এবং ছিদ্রপথে তোমার হচ্ছে P2। তোমরা কি খাতা নিয়ে বসেছো? এটা একটু খাতায় লিখতে হবে তো।
আমরা কিন্তু বার্নৌলির সূত্রটা পড়ে আসছিলাম। বার্নৌলির সূত্রটা আমরা কি পড়েছিলাম মনে আছে তোমাদের? এটা আমি তোমাদের পড়িয়েছি। বার্নৌলির সূত্র কিন্তু আমরা পড়ে আসছিলাম যে প্রবাহ নলে যে কোনো বিন্দুতে প্রবাহের চাপ কমলে গতিবেগ বাড়বে, এবং এটা ছিল পি প্লাস হাফ রো ভি স্কোয়ার। খাতায় লিখে রাখো পাশে, পি প্লাস হাফ রো ভি স্কোয়ার। এই বার্নৌলির সূত্রই আমরা H1 এর জন্য প্রয়োগ করব, H2 এর জন্য প্রয়োগ করব। আচ্ছা, তাহলে দেখো, মোট কথা মুক্ত তলের জন্য প্রয়োগ করব এবং ছিদ্রের জন্য প্রয়োগ করব। তাহলে দুটো বার্নৌলির সূত্রটা দুই জায়গাতেই আমরা প্রয়োগ করব। তাও আমরা যখন এখানে আমরা বার্নৌলির সূত্র কি ছিল, পি প্লাস হাফ রো ভি। এখানে পিটাকে আমরা কি লিখব, P1। দেখো হাফ রো ভি ছিল, তাই না? রো ভি ছিল। এখন যদি ওই রোটা ভি এর কাছে না থাকে তাহলে রোটা তো পি এর নিচেই চলে যাবে, তাই না? বার্নৌলির সূত্রটা থেকে তুমি এটা বুঝতে পারো না? যদি তুমি বার্নৌলির সূত্র পি প্লাস হাফ রো ভি তুমি যদি রো দিয়ে ভাগ করো তাহলে কি হয়, পি বাই রো প্লাস হাফ ভি স্কোয়ার ইকুয়াল কনস্ট্যান্ট। এটা ছিল বার্নৌলির সূত্র, জাস্ট ওই সূত্রটাই প্রয়োগ করছি, পি বাই রো। এখানে যেহেতু আমরা দুইটা তল ব্যবহার করছি সুতরাং আমরা বায়ুমণ্ডলের চাপ আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি, P1 এবং P2। দেখো P1 বাই রো প্লাস GH1। GH1 এই কারণে আসবে কারণ এখানে অভিকর্ষীয় বলের কথাটা বলা আছে। বার্নৌলির সমীকরণে কিন্তু পুরো যে সমীকরণটা ওখানে কিন্তু GH আছে। যেমন আমরা প্রথম একদম সম্পূর্ণ যে সমীকরণটা নির্ণয় করেছিলাম যে পি বাই রো প্লাস GH প্লাস হাফ ভি স্কোয়ার ইকুয়াল কনস্ট্যান্ট, এটা ছিল বার্নৌলির পূর্ণ সমীকরণটা। হ্যাঁ, যদি এখান থেকে তুমি কি করো, এটা কি ছিল, এটা ছিল হচ্ছে কেবলমাত্র সান্দ্রতাহীন আদর্শ তরলের ক্ষেত্রে। হ্যাঁ, এটা ছিল সান্দ্রতাহীন আদর্শ তরলের ক্ষেত্রে। আর যদি তোমার হচ্ছে কি প্রবাহী নলের দুই প্রান্তে যদি উচ্চতা যদি সমান হয় তখন আমরা বের করেছিলাম যে পি প্লাস হাফ রো ভি স্কোয়ার ইকুয়াল কনস্ট্যান্ট। তাহলে সূত্র কিন্তু দুটো ছিল, বার্নৌলির সূত্রই দুটো, একটা ছিল H1 এবং H2 সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুই প্রান্তের উচ্চতা মানে যে নল দিয়ে প্রবাহ প্রবাহিত হচ্ছে দুই নলের উচ্চতা যদি সমান হয় তাহলে আমরা এটা লিখতে পারি। আর যদি আমরা একদম পুরো বার্নৌলির সমীকরণটা লিখি, এটা গত ক্লাসে পড়ালাম তোমাদের, সেটা হচ্ছে পি বাই রো প্লাস GH প্লাস হাফ ভি স্কোয়ার ইকুয়াল কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে এখানে পিটা বায়ুমণ্ডলের চাপে পিটা কি হবে, মুক্ততলের জন্য হবে P1, আর রো তো কোনো পরিবর্তন হবে না, এটা জানো। তুমি যে তরল দিয়ে কাজ করবে সেই তরলের রো কিন্তু কনস্ট্যান্টই থাকবে, তাই না? তো দেখো এখানে P1 বাই রো প্লাস GH ছিল, বার্নৌলির সূত্র ছিল GH। আমরা H-টাকে না দিয়ে আমরা কি করব, যেহেতু আমরা মুক্ত তল পর্যন্ত উচ্চতা হচ্ছে H1, তাই আমরা এটাকে লিখব GH1 প্লাস হাফ ভি স্কোয়ার ছিল বার্নৌলির সূত্রে, আমরা লিখব হাফ V1 স্কোয়ার। কেন লিখব, কারণ এটা হচ্ছে মুক্ত তলের জন্য। এবার আসো ছিদ্রপথে। ছিদ্রপথের ক্ষেত্রে বার্নৌলির সূত্র প্রয়োগ করলে এখানে চাপ কি পাবো আমরা, P2 আর রো তো কনস্ট্যান্ট প্লাস GH2 প্লাস হাফ V2 স্কোয়ার। ঠিক আছে, সূত্র প্রয়োগ করেছো?
এখন দেখো আমরা একদম ফার্স্টে লিখেছিলাম যে তরলের মুক্ত পৃষ্ঠে যেহেতু ছিদ্র অনেক সরু তাই মুক্ত পৃষ্ঠের বেগ হলে শূন্য ধরা যায়, তাহলে V1টা শূন্য হয়ে যাবে না? তাহলে এই সমীকরণে V1 এর মানটা শূন্য হয়ে গেল, লিখে দাও। লিখলে দেখো তো কি থাকে, P/ρ প্লাস GH1 প্লাস হাফ ইন্টু জিরো ইকুয়াল, ডান পাশে যা আছে সবই আছে, P/ρ প্লাস GH2 প্লাস হাফ V2 স্কোয়ার। হুম, এখন এটা যখন জিরো হয়ে গেল, সুতরাং বাম পাশে কি থাকছে, P/ρ প্লাস GH1 ইকুয়াল P/ρ প্লাস GH2 প্লাস হাফ V2 স্কোয়ার, এটা থাকছে। তো P/ρ বাম পাশেও আছে, P/ρ ডান পাশেও আছে, তাহলে P/ρ আর P/ρ এই দুটাকে আমি দুই পাশ থেকে বাদ দিতে পারি, পারি না? পারি তো। আমি তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে কি থাকে, দেখো এই পাশে থাকছে, আমি বের করবো হচ্ছে V2 এর মান বের করব। আমি বের করব কি, নির্গমন বেগ। এখানে নির্গমন বেগ হচ্ছে V2। কেন V2 নির্গমন বেগ? কারণ ছিদ্রপথে তরল বের হচ্ছে, মানে তরল নির্গত হচ্ছে ছিদ্রপথে, তাহলে ওটাই তো নির্গমন বেগ হবে। সুতরাং আমরা ওই বেগটাকে ধরেছি V2। তো দেখো ডান পাশের হাফ V2 স্কোয়ার ইকুয়াল কি লেখা যায়, GH1 মাইনাস GH2। জিটা কমন নিলে কি থাকবে, H1 মাইনাস H2, ঠিক তো? আচ্ছা, এবার তুমি শুধুমাত্র V2 স্কোয়ারের মানটা বের করো, করো তো। V2 স্কোয়ার ইকুয়াল কি হবে, টোয়াইস GH1 মাইনাস H2, এটা হবে তো? হবে। দেখো H1 এবং মাইনাস H2 ইকুয়াল H ধরি। হুম, যদি H1 থেকে আর H2 এর যদি দূরত্ব যদি খুব বেশি না হয়, মানে গ্যাপ যদি খুব না হয়, তাহলে H1 ইকুয়াল H2 আমি ধরি। ধরলে সমীকরণটা কি হবে, হাফ V2 স্কোয়ার ইকুয়াল GH। আর তুমি যদি আগে V2 স্কোয়ার ইকুয়াল টোয়াইস GH1 মাইনাস H2 লিখে থাকো, তাহলে তুমি কি লিখবা, V2 স্কোয়ার ইকুয়াল টোয়াইস GH, এটাই তো লিখবা। হুম, এটা যদি লিখো, তাহলে দেখো এখন তুমি এখান থেকে V2 এর মানটা বের করো, তাহলে নির্গমন বেগ V2, তাহলে V2 ইকুয়াল কি হবে, রুট ওভার টোয়াইস GH। বুঝতে পেরেছ? এখানে রুটটা হয়ে যাবে, স্কোয়ার উঠে যে এখানে রুট হয়ে যাবে, এটাই হচ্ছে তরলের নির্গমন বেগ। এ পর্যন্ত বুঝতে পেরেছ? তোমরা যদি না বুঝো আমাকে কিন্তু কমেন্টসে লিখবা, কমেন্টসে লিখলে আমি কিন্তু সম্পূর্ণ অ্যান্সার দিয়ে দেবো। হ্যাঁ, এ থেকে বিজ্ঞানী টরিসেলি তরলের প্রবাহ বেগ সম্পর্কে উপপাদ্য প্রতিষ্ঠা করেন, যা টরিসেলিস থিওরামস নামে পরিচিত। ওকে, তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে আমি তো আছি, তোমরা আমাকে কমেন্টসে অবশ্যই তোমাদের সমস্যাগুলো লিখবে, এবং তোমাদের এইটা যে আজকে যেটা পড়ালাম এটা খাতা লিখে আমাকে দেখাতে হবে। আসলে দেখাতেই হবে, এটার কোনো বিকল্প নাই। হ্যাঁ, খাতা লিখে দেখাতে হবে, মানে দেখাতেই হবে। হুম, আর এমন কিছু বড় বড় প্রশ্ন না এটা, এগুলা সুতরাং সঙ্গে সঙ্গে যদি পড়ে ফেলো তোমার জন্য সহজ হবে। তুমি আজকে এটা আমি পড়ালাম, তুমি এটা আজকে খাতায় লিখে ফেলে আমাকে আজকে সন্ধ্যার মধ্যেই আমাকে ওই তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওই গ্রুপে আমাকে দেখাবে। হুম, কে দেখালো কে দেখালো না এটা তোমার দেখা দরকার নাই, তুমি শুধু তুমি নিজে চিন্তা করো যে আমি দেখাবো। ঠিক আছে, তো আমি ক্লাস আজকে শেষ করছি এখানেই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মাস্ক ব্যবহার করো, আর হচ্ছে পড়াশোনাটা করো এই সময়টাতে। মনে করো না যে আসলে এই তো পড়াশোনা নাই এখন, জাস্ট সময়টা পার করে দিই, এটা করো না। দেখো ফার্স্ট ইয়ার কিন্তু এমন একটা সময়, তুমি ফার্স্ট ইয়ার যদি কোনো কারণে খারাপ করে ফেলো, তুমি কিন্তু আর আর কোনো ইয়ারে এটা কভার করতে পারবে না। আমি শুধু তোমাদের উদ্দেশ্যেই বলছি,
ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট শুধুমাত্র তোমাদের বলছি, ফার্স্ট ইয়ারের নাম্বার কিন্তু অনেক অনেক বড় একটা ফ্যাক্টর। ফার্স্ট ইয়ারের রেজাল্ট কিন্তু তোমাকে একদম ফাইনাল রেজাল্টে কিন্তু দেখবে এটা তোমার অনেক অনেক তোমাকে হেল্প করছে, কারণ এটা যদি তুমি ভালো করো এটা তখন বাকি আরো যে 3টা ইয়ার আছে ওখানে যে এটা কি হবে, দেখবা যে এটা তোমাকে কাভার দিচ্ছে, কোনো একটা সাবজেক্টকে কখনো কাভার দিচ্ছে। হুম। তো তুমি ফার্স্ট ইয়ারটাকে ফেলে দিও না, ফার্স্ট ইয়ারটাকে অবহেলা করো না। ফার্স্ট ইয়ার কিন্তু সবচেয়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ইয়ার। আমি বলবো সকল ইয়ারের চেয়ে ফার্স্ট ইয়ার বেশি ইম্পর্ট্যান্ট। কারণ তোমার ফার্স্ট ইয়ার যদি তোমার ভিতটা শক্ত হয়, তুমি যদি ভিত শক্ত করো, তুমি কিন্তু অটোমেটিক শক্ত হয়ে যাবে, তাই না? একটা গাছের যদি গোড়া শক্ত থাকে, গাছ কিন্তু কোনো কোনো ঝড়েই আর পড়ে যায় না। হুম। সুতরাং ফার্স্ট ইয়ারে তুমি প্রত্যেকটা জিনিস পড়ে ফেলো, যেটা পড়াই আমি প্রত্যেকটা পড়ে ফেলো। তুমি আমার সাথে থাকো, আমি তোমাদের ক্লাস নিচ্ছি, আমার প্রত্যেকটা ক্লাস তোমরা করো, এবং এবং প্রতিটা ক্লাস খাতায় লিখে আমাকে দেখাও। দেখাও, আমি তোমাদের পরীক্ষা নিব, ভিসকোসিটি অ্যান্ড ফ্লুইড ডাইনামিক্স এর উপরে পরীক্ষা নিব, এটা শেষ করে আমি পরীক্ষা নিব। ভিসকোসিটিটা কিন্তু পড়ে ফেলবা, এবং ফ্লুইড ডাইনামিক্স যখন যেটা পড়াচ্ছি এটা পড়ে ফেল, আমি পরীক্ষা নিব, পরীক্ষা দিয়ে আমি তোমাদের নাম্বারও দিব। সবকিছুই অনলাইনে হচ্ছে, তোমরা কেন ভয় পাচ্ছ, তাই না? সবকিছুর জন্য প্রিপেয়ার থাকো। আর হচ্ছে পড়তে হবে, এর কোনো বিকল্প নাই, পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তার আগে হলো সুস্থ থাকতে হবে। কলেজ বন্ধ মানে তোমাকে রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দেয়া না, বাইরে ঘোরাফেরা না। কলেজ বন্ধ মানে তুমি বাসায় থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনাটা চালিয়ে যাও। আর পড়াশোনা করার মতো যথেষ্ট যথেষ্ট কিছু কিছু তোমাদের কাছে আছে যেটা তোমরা পড়তে পারবে। তোমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে, প্রত্যেকটা ক্লাসে তোমরা কিন্তু পড়তে পারবে। হুম। পড়াশোনাটা চালিয়ে যাও, ভালো থাকো, সুস্থ থাকো, আমি তোমাদের এই দোয়াই করি। আবার সামনের ক্লাসে দেখা হবে তোমাদের সাথে আমার। তো ভালো থাকো, এই পর্যন্ত তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি, আমার জন্য দোয়া করো।